যারা এই স্বৈরাচার, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ইউনূসের আপনার একটু অনুকম্পা পাওয়ার জন্য, একটু চাকরির বেনিফিট পাওয়ার জন্য পাচেরে যাচ্ছেন, তাদের কপালে হচ্ছে খুব খারাপই আছে। আওয়ামী লীগ একটা বৃহৎ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই নির্ধারণ করবে যে নেতৃত্বে কি আসবে। এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বারংবার বলেছেন, এই কথা সজীব অজের জয় বলেছেন, প্রত্যেকেই বলেছেন। বিএনপি যেহেতু একটা মোহের মাঝে আছে যে তাদের সামনে ক্ষমতার মশলাটা জল জল করছে, 12 তারিখ যাবে আর তারা বসে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড আপনি ইতিমধ্যে জামাতের প্রিপারেশনের কথা বলেছেন, শুধুমাত্র জামাতের ওই প্রিপারেশনটা কিন্তু দেখেন, আপনার খুবই রিসেন্টলি হচ্ছে ওয়াশিংটন পোস্টে মার্কিন একজন ডিপ্লোমেটের সাংবাদিকদের সাথে বক্তব্য ফাঁস হয়েছে। এখন এইটার ব্যাপারে আমার একটা অন্যরকম একটা হাইপোথিসিস আছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এই বক্তব্য বা বিবৃতিটা ওই ডিপ্লোমেটের কনসার্নেই ফাঁস হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তার কারণটা হচ্ছে যে মার্কিন ডিপ্লোমেটের সাথে বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে যাবে এবং সেটা সে রেকর্ড করে তারা হচ্ছে ওয়াশিংটন পোস্টে পাঠিয়ে দিবে, এটা খুবই সুদূর খুবই দূরবর্তী কল্পনা বলে মনে হয়, এটা হওয়ার কথা না। তাহলে বলতে পারেন যে এই সময়টা কেন প্রকাশ করা হলো? প্রকাশ করার কারণ হচ্ছে এটা যে এটা একটা সফট সিগন্যাল যে না, মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামাতের প্রতি হচ্ছে পজিটিভ। আপনি দেখেন একই সাথে রয়টার্সে প্রতিবেদন করা হয়েছে, একই সাথে আল জাজিরাতে প্রতিবেদন করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাকসুর ইলেকশনের আগে গত বছরের জুলাই মাসে আল জাজিরা যে এই জুলাই আন্দোলন নিয়ে একটা আপনার প্রতিবেদন করেছিল, ডকুমেন্টারি করেছিল, সেখানে সাদিক কায়েমকে এই জুলাই আন্দোলনের মূল হোতা হিসেবে রিপ্রেজেন্ট করেছে। মানে একটা মাত্র হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সেটা ছিল সাদিক কায়েম, এবং এরপরে কিন্তু সাদিক কায়েম ডাকসু ইলেকশন করেছে। তো সব দিক বিবেচনা করে যদি আপনি চিন্তা করেন যে জামাত বিহাইন্ড দ্য সিন তার মতো করে আপনিও যেটা বললেন মাঠ পর্যায়ের প্রিপারেশন বলেন, অন্যান্য স্টেক গুলাতে প্রিপারেশন হচ্ছে নিচ্ছে, বিএনপি সেটা এখনো রিয়েলাইজ করতে পারছে না। সো জামাত যদি বুঝতে পারে যে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, ইলেকশনটা হয়ে যাবে, আর যদি জামাত মনে করে যে না এটা করলেও হবে না, তাহলে তারা এমন কোন একটা অঘটন ঘটাবে জানে যেন হচ্ছে ইলেকশন না হয়। আদার দেনদের তো এখানে ইলেকশনকে প্রতিহত করার মতো অন্য কোনো শক্তি কাজ করছে না। বাট আওয়ামী লীগের তরফ থেকে আমরা ইন্টারন্যাশনাল এটা নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কল যাচ্ছে, সেই জায়গায় সেই ডিপ্লোমেসির জায়গায় সেই কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু যেহেতু সময়টা মাত্র 8-10 দিন 15 দিন, তো ইউনূস তার জায়গা থেকে জাতীয় নির্বাচন কি হয় না হয় তাতে তার থোড়াই কেয়ার করে, সে হাবুট নাবুটকাকে যে কোনো মূল্যে পাশ করায় নিয়ে তার কথিত জুলাই সনদের সেফটি নেট নিয়ে সে একটা এক্সিট নিশ্চিত করার চেষ্টা করবে। আর জামাত যদি এই থ্রুতে তাদের জীবনের তাদের পলিটিক্যাল হিস্ট্রিতে তাদের জন্ম তো পাকিস্তানে, ইভেন পাকিস্তানেও তারা কখনো এতটুকু ফেভারেবল কন্ডিশন পায় না যেভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা, অ্যাডমিনিস্ট্রেশন, আপনার আর্মি থেকে শুরু করে সর্বোচ্চ আজকে আর্মি দেখতে পাচ্ছি ইসলামিক ইনস্টিটিউট করতেছে হচ্ছে তাদের আপনার সেনানিবাসের ভিতরে। তো সর্বতভাবে যে স্ট্রাকচারটা ফেভারেবল কন্ডিশনটা আছে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা তো জামাত অবশ্যই করবে। বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে শত বিলিয়ন কোটি টাকা পাচার হয়ে গেছে এই 18 মাসে, কিন্তু এই ধরনের কোনো কথার প্রমাণ তারা দিতে পারে নাই। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেডিবল দুর্নীতির হচ্ছে প্রমাণ কিন্তু তাদের এই সরকারি 18 মাসে তাদের রাষ্ট্রের সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও কিন্তু হচ্ছে বের করতে পারে নাই। এই যে ধরেন আপনার তারা এই গুমের বিষয়ে আপনার হচ্ছে একটা কথিত কমিশন গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত যে আয়নাঘর ছিল তাদের একটা ডামি, তাদের সাজানো আয়নাঘর ছাড়া এই ধরনের কোনো কিছুর আপনার প্রমাণ কিন্তু তারা দিতে পারে নাই। বাট এই বিষয়গুলো তো আন্তর্জাতিক মহলে আমাদের বিরোধী পক্ষ দ্বারা বিভিন্ন সময় চর্চিত হয়েছে, বিভিন্ন সময় আলোচিত হয়েছে। সো এখানে তো একটা গ্যাপ ছিল, আওয়ামী লীগ এই গ্যাপটা কভার করার পর্যায়ে রয়েছে, এবং এই কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের মাইনরিটি ইস্যু বলেন, আপনি দেখেন পোপ বাংলাদেশের মাইনরিটি রিলিজিয়াস ভায়োলেন্স নিয়ে কথা বলছে। তাইলে এই জিনিসটা তো ওভারনাইট হয় না। এই জায়গায় যে বাংলাদেশের রিয়াল সিচুয়েশন, সেই ভয়েসটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে অলরেডি প্রচার করা শুরু হয়েছে, এবং সেটা যখন সাধারণ মানুষজন এই ভয়েসটা রেজ করবে তখন সেটা পার্টিজান ভয়েস না হইয়া আরো অল্প সাধারণ মানুষজনের ভয়েস হবে, এবং তখন এই দেশ রক্ষার কাজটা আরো দ্রুত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক এই পয়েন্ট থেকেই যে আপনারা যদি এখন ভয়েস রেজ করেন, আপনারা রাজপথে নামা তো আজকেই কেউ আন্দোলন সংগ্রামে নেমে যাচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু আপনারা যদি যার যার জায়গা থেকে সচেতন হয়ে ভয়েস রেজ করেন, সেই ভয়েস শোনার মতো পরিস্থিতি এখন আন্তর্জাতিক মিডিয়াতে তৈরি হয়েছে। আপনি দেখেন যুক্তরাজ্য গতকালকে দেখলাম হচ্ছে আপনার ট্রাভেলের উপরে হচ্ছে রেস্ট্রিকশন আরোপ করেছে, যুক্তরাষ্ট্র আরোপ করছে। বিভিন্ন দেশগুলো এই ইনিশিয়েটিভ গুলো কেন নিচ্ছে? যে বাংলাদেশ যে ভালো নাই, বিভিন্ন দেশ বাংলাদেশকে আজকে হচ্ছে ভিসা দিচ্ছে না, ভিসা রেস্ট্রিকশন করছে, বাংলাদেশে এমবিসি গুলো ঠিকভাবে অপারেট করতে পারছে না, তারা সিকিউরিটি নিয়ে কনসার্ন। তাহলে এই যে বাংলাদেশ যে আজকে ভালো নাই, এই জিনিসটা তো সর্বতোভাবেই
কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক, কারণ এই জুলাই আগস্টের আন্দোলনের প্রতি তো একটা বিদেশি শক্তি কাজ করেছে, তাদের অনেকে হয়তো প্রকাশ্যে স্বীকার করছে না, কিন্তু তাদের ইনিশিয়েটিভের মাধ্যমে তারা তাদের নিজস্ব সিকিউরিটির জন্য তো হচ্ছে আপনার কিছু স্টেটমেন্ট নিচ্ছে। তো এই জায়গা থেকেই ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, উনি মাইনরিটি যে ইস্যুটা আছে সেটাকে সর্বতভাবে তুলে ধরেছেন, সাধারণ মানুষজনের পার্টিসিপেশন এক্সপেক্ট করেছেন, এবং সবচেয়ে যে জরুরিটা, উনি কিন্তু এখনো এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে ইম্পার্শিয়াল আপনার ইনভেস্টিগেশনের কথা বলছেন। সেটা এই ইউএন এর যে কথিত ফরমাইশি রিপোর্টের মতো রিপোর্ট না, যেখানে 1400 মানুষজনের কথা বলা হয়েছে, 800 জনের মতো নামই দিতে পারে নাই, এবং সেই নাম থেকে মানুষজন গ্রাজুয়ালি জীবিত মানুষজন বের হওয়া শুরু হয়েছে। এই যে ডেড বডি গুলোর কথা বলা হয়েছে, কোন ডেড বডি হচ্ছে আপনার ময়নাতদন্ত করা হয় না, পোস্টমর্টেম করা হয় নাই। এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, যারা এই পুলিশ হত্যাকাণ্ড করেছে, দেশের জনগণকে, সাধারণ মানুষজন হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, যারা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিকেট করে যে এই আগস্টের যে সময় যে হত্যাযজ্ঞ হয়েছে তার সাথে হচ্ছে একটা প্ল্যান জড়িত ছিল, এবং যারা এটার মুনাফা ভোগী তারাই আসলে হচ্ছে এটার সাথে জড়িত ছিল, এবং এরকম বক্তব্য বিবৃতি ছাত্র নেতাদের মুখ দিয়ে হচ্ছে আমরা শুনতে পেয়েছি। তো দেশের মানুষজনের কাছে প্রকৃত সত্য তুলে ধরার জন্য উনি কিন্তু একটা ইম্পার্শিয়াল একটা ইনভেস্টিগেশন, সেটা ইন্টারন্যাশনাল যে কোনো রেগুলেটরি বডি আন্ডার হতে পারে, আপনার হচ্ছে আহ্বান করেছেন। তো এটার মাধ্যমে আসলে হচ্ছে আওয়ামী লীগ তার গ্রাজুয়ালি যে আওয়ামী লীগের উপরে যে দায় দেওয়া হয়েছে সেই দায় মুক্তি ঘটিয়ে তারপর সাধারণ মানুষকে সাথে নিয়ে এই দেশটাকে হচ্ছে পুনরায় রক্ষার পরিকল্পনা করছে, চেষ্টা করছে, এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা। গত 18 মাস ধরে তার এই বক্তব্য, মানে এই তার 5 দফার মাধ্যমে এই বিষয়গুলো সামনে উঠে এসেছে। ভাইয়া মিউট আছেন। আপনার কি মনে হয় যে উনি মাস 2 মাসের ভেতরে এখন যেমন ভয়েস দিচ্ছেন তেমন কোনো ভিডিও বার্তা বা সরাসরি কোথাও যোগ দিবেন, কোনো টিভি চ্যানেল বা কোনো? এটার ব্যাপারে আমরা স্পেকুলেশন না করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি আগে বলেছিলাম, যে জননেত্রী শেখ হাসিনা এই দেশের সবচেয়ে, শুধুমাত্র বাংলাদেশের না, উপমহাদেশের না, বিশ্বের সবচেয়ে ম্যাচিউরড এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, রাইট? তার অভিজ্ঞতা, তার ত্যাগ, তার পরিশ্রম, তার বিচক্ষণতা, তার ডিপ্লোমেটিক আপনার হচ্ছে কনসার্ট, এগুলো নিয়ে হচ্ছে কারো মনে কোনো দ্বিধা থাকার কথা নাই। সো এই জিনিসটা উনি ভালো বুঝবে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হয়। যেটা আমি বললাম যে আপনি যদি 5 আগস্ট পরবর্তী সময়েও কাজটা দেখেন, উনি কিন্তু শুধুমাত্র এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে কিভাবে হচ্ছে বাংলাদেশের রিইনস্টেট করা যায়, একই সাথে দেশকে এই আপনার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটার স্বরূপ উন্মোচন করা যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রাজুয়ালি কাজ করছেন। উনি শুরুতে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, এরপরে উনি আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতে হচ্ছে ইমেলের মাধ্যমে হচ্ছে তার সাক্ষাৎকার দিয়েছেন, এখন ওনারা হচ্ছে অডিও বার্তার মাঝেও দিচ্ছেন। সো এটা গ্রাজুয়ালি আসবে, এবং আমি প্রিটি শিওর যে যখন উনি এটার জন্য সঠিক সময় মনে করবেন, এবং এটা ওনার থেকে ভালো কেউ জানে না, ওই সময়ে হচ্ছে উনি সামনে আসবেন, এবং সেটার জন্য হচ্ছে আমাদের অপেক্ষা করতে নিশ্চয়ই কোনো মানে দ্বিধা থাকার কথা না। তবে আরেকটা ঘটনা ঘটে গেল 3-4 দিন আগে, হঠাৎ করে আপনার ইন্ডিয়া রাতের 12টার পরে একটা অর্ডারে ওনাদের এই যেসব এম্বাসিতে যেসব কর্মকর্তা আছেন বা অ্যাম্বাসেডার আছেন সকলের পরিবারকে পরদিন দুপুরের ভিতরে উঠাই নিয়ে গেলেন, মানে নো ফ্যামিলি এট অল। এই ঘটনাটা হঠাৎ করে রাতের 12টার পরে কেন আগে নাই, বা কেন তার পর দিন না, হঠাৎ এই রাতের বেলাটা চয়েস করা হলো কেন? আসলে কি এমন ছিল বলে মনে হয়? এটা এক্সাক্ট ইনফরমেশন পাওয়াটা আসলে খুব কঠিন। সো বাট আপনি এটা আমাদের বুঝতে হবে যে গত 18 মাসে এই ইন্ডিয়ান নেগেটিভ বা ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস তার ক্ষমতার পদ বসার আগেই শুরু করেছে, এবং সেটাকেই সে হচ্ছে রাজনৈতিক উপজীব্য হিসাবে তুলে নিয়ে ধরার চিন্তা করেন যে আমেরিকা এমবিসি, মানে বিশ্বের কোন একটা দেশে আমেরিকার এমবিসিতে আপনার হচ্ছে একটা ঢিল ছোড়া হয়েছে, এরকম একটা সংঘবদ্ধ মুভ গিয়ে ঢিল ছোড়া হয়েছে, তাহলে কি ধরনের সিচুয়েশন হবে? অথচ আমরা কিন্তু যখন চিটাগাং হাইকমিশন সহকারী হাইকমিশন আক্রান্ত হয়েছে, আমরা লাইভ ভিডিওতে দেখতে পেয়েছি যে মানুষজন ঢিল ছুড়ছে, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, সেখানে তখন আপনার সহকারী হাইকমিশনার ছিলেন, তার ফ্যামিলি সহ। তো এরপরেও কিন্তু ইন্ডিয়া কোনো ধরনের হচ্ছে স্ট্রং ব্যবস্থা নেয় না। কিন্তু আপনি যেমনটা বললেন যে রাত 12টার সময় কিভাবে কেন মানে হঠাৎ করে
নন ফ্যামিলি মিশন পরিণত করা হয়েছে এবং বিভিন্ন দেশ রয়েছে। নিশ্চয়ই দেখেন প্রত্যেক দেশ তো তার সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট করে, তাদের বিভিন্ন ধরনের উইংস থাকে কিভাবে এক্সাক্ট নিরাপত্তা পাওয়া যায়। তো সেই জায়গা থেকে হয়তো তাদের এরকম কোনো ধরনের হচ্ছে অ্যাডভান্স মেসেজ থাকার কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। এবং তারপরেও দেখেন ওইটা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের হিউ অ্যান্ড ক্রাই করতে চায় না, বা এটা নিয়ে খুব বেশি আলোচনা। দেখেন এক মুস্তাফিজকে কেন্দ্র করে হচ্ছে আমাদের আসিফ নজরুল যে ধরনের হচ্ছে আপনার হিউ অ্যান্ড ক্রাই করে দেশের ক্রিকেটটা ধ্বংস করে দিল, এরকম কিন্তু করে না। তারা তাদের মতো করে হচ্ছে আপনার ফ্যামিলিতে সরিয়ে নিয়ে গেছে এবং সাথে এই বক্তব্য দিয়েছে যে তাদের যে রেগুলার কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু চালু রেখেছে। অর্থাৎ ইন্ডিয়া তার জায়গা থেকে সর্বতভাবে কিন্তু এখন পর্যন্ত যদি আপনি বলতে পারেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক ডিপ্লোম্যাটিক রিলেশন রাখা। কারণ ইন্ডিয়া সবসময় এটা বলে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা বলেন বা রাষ্ট্র তরফ থেকে, যে বাংলাদেশের সাথে আসলে রিলেশনটা তো হচ্ছে ঐতিহাসিক রিলেশন, এটা রক্তের বন্ধনে আবদ্ধ রিলেশন, এবং এই রিলেশনটা ম্যান টু ম্যান, মানে জনগণের সাথে জনগণের রিলেশন। সো যেখানে আমাদের মানে ভাষা সংস্কৃতিগত মিল রয়েছে ইন্ডিয়ার একটা অংশের সাথে, আমাদের একসাথে হচ্ছে আমাদের সম্মিলিত ইতিহাস রয়েছে ইয়াতে, সেই জায়গা থেকে ইন্ডিয়া চেষ্টা করছে যে এই সম্পর্কটা স্বাভাবিক রাখার। কিন্তু ধরেন নিজের ফ্যামিলি মানে নিজের কর্মকর্তা বা কর্মকর্তাদের ফ্যামিলির লাইফ নিয়ে তো আসলে কেউ এই জুয়া খেলবে না। সো তাদের যদি ন্যূনতম ক্রেডিবল ইনফরমেশন পেয়ে থাকে পায়, তাহলে তারা হচ্ছে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেবে, এবং আমার ক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি যেটা বললেন, যেমন আমেরিকা গতকাল রাতেই সম্ভবত আবার ডিক্লেয়ার দিয়েছে যে তাদের নাগরিকদের নিরাপদ থাকার জন্য বাংলাদেশ ভিজিট না করার জন্য। সেক্ষেত্রে আমার কাছে দুইটা নিউজ আছে। একটা হচ্ছে যে আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড 20 তারিখে ওর মা মারা গেল বাংলাদেশে। তো সেই যেহেতু ফরাসি নাগরিক, ফরাসি পাসপোর্ট, তার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। তা আমরা বললাম যে তুমি বাংলাদেশ চলে গেলে হয় ওখানে অনারেবল ভিসা দিই। এরপরে এখান থেকে যাওয়ার আগে আসলে ওই ফ্রেঞ্চ এম্বাসিতে যোগাযোগ করছে একটা ইমেলের মাধ্যমে। তখন ফ্রেঞ্চ এম্বাসি তাকে বলছে যে তুমি যদি না আসো তাহলে সবচেয়ে বেটার, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এগুলো এক। এবং দ্বিতীয় আরেকটা যেটা, সেটা আমি নিজেই করেছিলাম এক ছেলের জন্য, সেটা হচ্ছে যে ফ্রান্স থেকে কেউ যখন বিয়ে করার জন্য বাংলাদেশে যায়, তখন আমরা এখানে বলি কুদম বা ক্যাপাসিটি দোলা মারিয়াজ, মানে আপনি বিয়ে করার মতো ক্যাপাসিটি আছে, এটা একটা আসলে টাং, যে এটা একটা সার্টিফাই নিতে হয়। তো সার্টিফিকেটে আমরা যখন ইমেল করি তখন ওরা আমাদের জানায় যে ওকে তুমি আইসা বিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাকে এত তারিখ ডেট দেওয়া হইলো, বিয়ের আগে তুমি আর তোমার ওয়াইফ দুইজন আসবে, কারণ ওখানে ইন্টারভিউ হয় যে মহিলা কোনো পয়সা দিয়ে আসছে কিনা বা কোনো কিছু কিনা, এগুলো। এরপরে বিয়ে করে কাবিন নামা দিবেন, আপনার 48 ঘন্টার ভিতরে ভিসা দিয়ে আপনি ফ্রান্স যান। এইটা যখন চাওয়ার জন্য বলা হইলো, এটা আমরা আগে চেয়েছিলাম, ডেট ছিল এই মাসের 25 তারিখ, মানে সে 25 তারিখে এম্বাসিতে, আর সে এম্বাসি সে ডেট ক্যান্সেল করলো পরবর্তী পরিস্থিতি না বদলানো পর্যন্ত। টোটাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, এবং বলা হলো যে তোমরা যারা ফ্রান্সে আছো ওখানেই থাকো, কারণ এখন এই মুহূর্তে আসলে দেশের যে অবস্থা তাতে তোমাদেরকে হয়তো সহযোগিতা করা যাবে না এত লোককে, যদি কোনো অঘটন ঘটে। তো এই হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। হয়তো কেউ আমেরিকা সরাসরি বলে দিয়েছে, ইন্ডিয়া তাদের কূটনীতিকদের ছেলে মেয়েকে উঠাই নিয়ে গেছে, আর বাকিরা বলে নাই, গোপনে বলছে, মানুষ জানে না। ডক্টর ইউনূস 14টা দেশ ভ্রমণ করেছে, 14 মাসে 14টা দেশ ভ্রমণ করেছে, দেশের জন্য এক পয়সার কোনো ধরনের উন্নতি আনতে পারে না। তার কারণটা কি? সেই ব্যক্তি যে দেশের প্রধান নির্বাহী ক্ষমতাটা দখল করে যাচ্ছে, সে যখন গিয়ে এইসব দেশে ব্যক্তিগত বেনিফিট নিয়ে কথা বলেছে, তাহলে ওই দেশ এই আপনার হচ্ছে বাংলাদেশ নিয়ে কিভাবে চিন্তা করবে আপনি বলেন। তাহলে এই সার্বিকভাবে যে বিষয়টা তৈরি করা হয়েছে, যে ডিপ্লোমেটিক্যালি আমাদেরকে ভানারেবল বলবো না, ডিপ্লোমেটিক্যালি আমাদেরকে আসলে হচ্ছে একটা অ্যালার্মিং স্টেটে পরিণত করে রেখে দেওয়া হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল যত রাষ্ট্রগুলো আছে বলেন, অর্গানাইজেশন গুলো আছে, আমাদেরকে আসলে হচ্ছে একটা সিকিউরিটি লেস, একটা পলিসি লেস কান্ট্রি হিসেবে ট্রিট করছে, যে এদের আসলে হচ্ছে সুনির্দিষ্ট কোনো পলিসি নাই। আজকে একটা রেসিপ্রোকাল ট্যাক্সের জন্য এর সাথে চুক্তি করে ফেলতেছে, কালকে ওর কাছ থেকে এটা কেনার অর্ডার করে ফেলতেছে, কালকে এটা করা হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূস তো তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার শুধুমাত্র ব্যক্তির সাথে তার সবকিছুই করেছে। কিন্তু আপনি যখন বাইরের কান্ট্রিগুলো যখন তাদের ডিপ্লোম্যাটিক পলিসি আপনার নিয়ন্ত্রণ বা নির্ধারণ করে, লং টার্ম পলিসি যখন হচ্ছে গোল সেট করে, তখন এই বিষয়গুলো কিন্তু তারা জাজ করবে। এবং এই যে চুক্তি, আপনি চাইলেই তো এখন হচ্ছে কোনো সরকার, পলিটিক্যাল সরকার এসে ইন্ডিয়া থেকে বেরোয় আসতে পারবে না। চাইলেই যে হচ্ছে আপনার পিটার হাসের কোম্পানি থেকে 1 লক্ষ কোটি টাকা এলএনজি করে করছেন, সেই এলএনজি থেকে তো হচ্ছে আপনার এই চুক্তি থেকে বেরোয় আসতে পারবেন, তাকে আপনাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে। কারণ আপনি খেয়াল করেন যে এই ডিপ্লোম্যাটিক
হ্যাসেলের সমস্যাটা কোন জায়গায়? আপনি আপনার পিটার হাসেল থেকে হচ্ছে এলএনজি ক্রয় করছেন 1,00,00,000 দিয়ে, সুইজারল্যান্ডের একটা কোম্পানি থেকে এলএনজি ক্রয় করে চুক্তি করছেন, কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে গ্যাসের তীব্র সংকট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এতদিনে কাতার বেস যে রেগুলার সাপ্লায়ার ছিল তারা আপনাকে আর বিশ্বাস করতেছে না, যে আপনার রেগুলার সাপ্লায়ার তার সাথে হচ্ছে আপনার যে ট্রাস্ট ইস্যু ছিল, তারা এখন ওই সরবরাহ কমায় দিছে। বাংলাদেশে এখন হচ্ছে গ্যাস নাই, মানুষজন ঘরে গ্যাসের চুলাতে মোমবাতি দিয়ে রান্না করতেছে, এমন অবস্থা তৈরি হয়েছে। তাইলে এই জিনিসগুলো কিন্তু কিছুটা সারফেস, এখন যেমন ফ্রান্স বলেন, অন্যান্য দেশগুলো বলেন, চিঠি দিয়ে জানাচ্ছে ভবিষ্যতে কিন্তু এগুলো সামনে আসবে। দেশে কোনো বিনিয়োগ কেন আসে নাই? এই ডিপ্লোমেটিক হ্যাসেলের কারণে তো আসে না, যে না এখানে কোনো ধরনের হচ্ছে একটা মবের শাসক বলেন, এটা একটা আপনার অরাজক পরিস্থিতি রয়েছে, এখানে যাবে না। এখন এই যে পলিসিগুলো ডক্টর ইউনূস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন শুধুমাত্র অধ্যাদেশ জারি করিয়া নিজের চুক্তির মাধ্যমে নিজের স্বার্থে, এগুলো থেকে পরবর্তী কোনো গভর্নমেন্টের কিন্তু বেরোয় আসাটা খুব কঠিন। কারণ বেরোয় আসলে এনাদার একটা ডিপ্লোমেটিক হ্যাসেলের ভিতরে আপনি পড়বেন। আপনি আপনার প্রতিবেশীর সাথে লম্বা সময়ের জন্য হচ্ছে একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন। এই জিনিসটা আগে বাংলাদেশে বিভিন্ন সময় ভারত বিরোধী নেতৃত্ব বিভিন্ন পর্যায়ে কাজ করেছে, কিন্তু ভারতের জনগণের মাঝেও কিন্তু এখন হচ্ছে এই এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা কাজ করছে। কারণ যে ভাষায় বাংলাদেশ থেকে বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে আমাদের প্রতিবেশী তিন দিকে যে দেশের অবস্থান তার সাথে আপনার সম্পর্ক খারাপ করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস বাংলাদেশকে আসলে হচ্ছে একঘেয়ে করে রাখার একটা পরিকল্পনা যেটা করেছে, যে দেশ ধ্বংসের জন্য কারিগর তারা আমরা কত এমনি এমনি বলি না, এই জিনিসগুলো মানুষজন আগে বুঝতে পারে নাই, এবং এগুলো ধারাবাহিকভাবে সবই একের পরে আপনার সামনে আসবে। শুধুমাত্র বেনিয়া গ্রুপ, এই যে পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেটের চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে আপনার এখন সে অ্যাডভাইজার হিসাবে এক্সেল এনার্জিতে কাজ করতেছে। সো যে বা কতিপয় ব্যক্তি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে বা ব্যবসা করার জন্য হয়তো আসতে পারে, কিন্তু বন্ধুত্বপূর্ণ বিশ্বাসের যে রিলেশন, এই রিলেশন বাংলাদেশের সাথে আর হচ্ছে কেউ করতে চাবে না, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি একদম দৃশ্যমান কোনো উন্নতি হয়, এবং নিকট ভবিষ্যতে এই উন্নতির কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। যারা এই স্বৈরাচার, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ইউনূসের আপনার একটু অনুকম্পা পাওয়ার জন্য, একটু চাকরির বেনিফিট পাওয়ার জন্য পাচেরে যাচ্ছেন, তাদের কপালে হচ্ছে খুব খারাপই আছে।